আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। হামে আজও ঢাকা ও রাজশাহীতে ৩ শিশুর মৃত্যু। ১৮ জেলায় ৩০ উপজেলায় চলছে বিশেষ টিকাদান। মন্ত্রী জানালেন বাড়বে এই কর্মসূচির পরিধি। ফুটপাত দখলমুক্ত করতে রাজধানীর সায়েন্স ল্যাব থেকে নিউ মার্কেট এলাকায় ডিএমপির উচ্ছেদ অভিযান। সরকারি কাজে বাধা দেয় ২ জন আটক, জরিমানা গুনলেন অনেকে। কাটারি জ্বালানি তেলের সংকট। পাম্প মালিকরা বলছেন ডিপো থেকে মিললেও চাহিদা অনুযায়ী তা অপর্যাপ্ত। রেশনিং পদ্ধতিতে বিক্রি। চলমান অর্থনৈতিক সংকটে এলডিসি গ্র্যাজুয়েশন সম্ভব নয়, জানালেন অর্থমন্ত্রী। উত্তরণের জন্য ৩ বছর সময় চায় বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেলে আরো ২ শিশুর মৃত্যু হয়েছে। এদিকে রাজধানী টিএনসিসি হাসপাতালে সকালেও একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ, তবে শিশু কিনা তা এখনো নিশ্চিত নয়। গেল ৩ মাসে রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ৪০ জনের মৃত্যু হলো। এদিকে রাজশাহী মেডিকেলে রোগটির উপসর্গ নিয়ে নতুনভাবে ভর্তি রয়েছে ১২৫ জন। গত ২৪ ঘন্টায় চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে ৩৬ জন। পাবনা, ময়মনসিংহ, বরিশাল, চাঁদপুর সহ দেশের বিভিন্ন জেলায় হাম আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এতে অভিভাবকদের মাঝে আতঙ্ক ছড়িয়েছে। দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় একযোগে চলছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। সকালে কক্সবাজারের মহেশখালী ও রামুতে ভার্চুয়ালি টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। টিকাদান কর্মসূচি যথাযথভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সকালে একযোগে ২৮টি কেন্দ্রে শিশুদের টিকা দেওয়া শুরু হয়। এছাড়া পাবনা পৌরসভা সদর, বেড়া উপজেলা, নওগাঁর পোরশা উপজেলা, যশোর পৌরসভা, চাঁদপুর সদর, হাইমচর সহ ১৮ জেলার ৩০ উপজেলায় এই কর্মসূচি চলছে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের হামের টিকা দেওয়া হবে, যা আগামী ৩ সপ্তাহ চলবে। কালকে শুনলাম মাইকিরে যে টিকা দিবে, হামের টিকা, এই জন্য আসলাম। বাচ্চাটা আক্রান্ত হওয়ার আগেই এখানে আসছি, যে বাচ্চা যাতে ভালো থাকে, সুস্থ থাকে। কারো দিকে আমার যে প্রকোপটা হয়েছে এই জন্য আর এই টিকা দিয়ে আসছি। আমাদের জন্য অনেক উপকার হয়েছে, আশেপাশে অনেক উপদ্রব বাড়ছে। বাচ্চার বয়স 2 বছর 7 মাস, আমি আধা ঘন্টা হয়েছে আসছি, টিকা দেওয়া হয়ে আগামী ৩ মে থেকে সারা দেশে শুরু হবে হামের টিকাদান কর্মসূচি, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের টিকাদান কর্মসূচি অনুষ্ঠানে কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ২০ এপ্রিল থেকে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল সিটি কর্পোরেশনে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে। তিনি বলেন, অতীতের সরকার টিকা দেয়নি বলেই হাম বজ্রপাতের মতো এসেছে। প্রথম পর্যায়ে টিকা দেওয়া হচ্ছে ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায়। রাজধানী নিউ মার্কেট এলাকায় সড়ক দখল করে বসানো অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সকাল 10:30টার দিকে এই অভিযান শুরু হয়, যার নেতৃত্ব দিচ্ছেন ডিএমপির রমনা ডিভিশনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ ও রমনা ডিভিশনের এডিসি রুমানা নাসরিন। মূলত সায়েন্স ল্যাব এলাকা থেকে শুরু করে নীলক্ষেত, নিউ মার্কেট এলাকায় এই অভিযান চালানো হচ্ছে। অভিযানে সড়ক দখল করে বসানো সকল দোকানপাট উচ্ছেদ করা হচ্ছে। অবৈধ দখলদারদের পুনরায় দোকান না বসাতেও সতর্ক করা হচ্ছে। এ সময় সরকারি কাজে বাধা দেয় ২ জনকে আটক করা হয়। পর্যায়ক্রমে রাজধানীর বিভিন্ন সড়কে অবৈধভাবে বসানো সকল দোকানপাট সরিয়ে নেয়ার কথা জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমার খাবারের দোকান এটা চুলা ছিল, সেই জন্য হঠাৎ করে আইসা কোনো কিছু বলে নাই। আমরা কিন্তু যখন দেখছি ওদিকে ভাঙতেছে, তখন আমরা দোকান ভিতরে ঢুকে গেছি। টাকা ১০,০০০ জরিমানা করছে, কোনো কিছু না বলেই। ডিএমপির এই উচ্ছেদ অভিযানের সাথেই রয়েছেন, সম্ভবত আপনি এলিফ্যান্ট রোডে আছেন এই মুহূর্তে। এখন যেই অভিযানটি চলছে এ বিষয়ে একটু আমাদেরকে বিস্তারিত করে জানাবেন। অভিযানটি শুরু হয়েছে সকাল 10:30 নাগাদ নিউ মার্কেটের বিভিন্ন এরিয়া এবং সায়েন্স ল্যাব থেকে শুরু করে এখন এলিফ্যান্ট রোডে এই অভিযানটি চলমান রয়েছে। এই অভিযানে সড়কের 2 পাশে যে অবৈধ স্থাপনাগুলো আছে সেই স্থাপনাগুলো সরিয়ে দেওয়া হচ্ছে এবং এখানে যারা দোকান বসিয়েছেন তাদেরকে সতর্ক করা হচ্ছে। এই উচ্ছেদ অভিযান শেষ হওয়ার পরে পরবর্তীতে যেন এই অভিযান এইখানে আর কেউ দোকানপাট না বসায়। সকাল 10:30টায় শুরু হয় এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন রমনা ডিভিশনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ এবং তার সাথে আছেন রমনা ডিভিশনের এডিসি ট্রাফিক রোমানা নাসরিন। সকালে শুরু হয় এই অভিযানে মূলত নিউ মার্কেটের যে ভিতরের অংশ সেখানে অভিযান পরিচালনা করা হয়েছে এবং নিউ মার্কেটের বাইরে চারিপাশে বিশেষ করে এলিফ্যান্ট রোড এবং সায়েন্স ল্যাব মোড় এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দেশজুড়ে জ্বালানি তেলের সংকট কাটছে না। রাজধানীতে আজও জ্বালানি তেল সংগ্রহে কয়েক কিলোমিটারের দীর্ঘ সারি দেখা গেছে ফিলিং স্টেশনগুলোয়। ভোর থেকেই অপেক্ষায় গ্রাহকরা। তাদের অভিযোগ, অবৈধভাবে মজুত করার কারণেই তেলের এই সংকট।
পাম্প কর্তৃপক্ষ বলছে ডিপো থেকে নিয়মিত সরবরাহ এলেও চাহিদা পূরণে তা অপর্যাপ্ত। জানান প্রতিদিন ডিপো থেকে একই পরিমাণে জ্বালানি পাচ্ছেন তারা। প্রায় 11টা 12 মিনিট কম 11টা বাজতেছে, এখনো হচ্ছে আমরা তেল পাচ্ছি না আর কি। এটা আমাদের জন্য খুবই দুর্ভোগ আর কি। ফজরের আজানের পর থেকে তেলটা দেওয়া শুরু করে, তাইলে আমরা সবাই ডিউটিতে যাইতে পারি, কিন্তু ওনারা শুরু করছে 11টার থেকে। রোদ ডাইরেক্ট মাথার উপরে পড়ে, মানুষের এত কষ্ট দেওয়া ঠিক না। 2 ঘন্টার মতো সিরিয়ালে দাঁড়াইছিলাম, কিন্তু 2 ঘন্টা পরে তারা মাইকিং করে দিচ্ছে যে তেল নাই, আবার আগামীকালকে 11টা থেকে তেল দেওয়া হবে। আগের তুলনায় এখন তো প্রচুর ক্রাইসিস, এখন তো পাওয়াই যায় না বললেই চলে। এখন তো এদিকে পাওয়া যায়, অন্য জায়গায় পাওয়াই যায় না। বিকাল 4টার পর আর তেল পাওয়া যায় না, সকাল থেকে বসে ছিল, বসে থাকার পর আর তেলই পাওয়া যায়নি। আমরা এ ব্যাপারে জানবো রাজধানীতে এবং রাজধানীর বাইরের কি চিত্র শুরুতে, এবং সেখানে আমরা দেখছিলাম যে যেটি যথারীতি দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি। ঠিকঠাক মতো জ্বালানি পাচ্ছেন কিনা? রেশনিং পদ্ধতিতেই তো জ্বালানি সরবরাহ করা হচ্ছে, কি চিত্র দেখছেন জানাবেন। কালশীতে যে ফিলিং স্টেশন, এখানে আমরা দেখেছি যে জ্বালানি সরবরাহ ঠিকঠাক মতোই আছে, তবে ডিপো থেকে আসতে যেহেতু কিছুটা সময় লাগে এবং সেই সময়ের পরই আসলে যেহেতু এই জ্বালানি তেল সরবরাহ করা হয়, সেহেতু দেখা গিয়েছে যে ফজরের পর বা তারও আগে থেকে আমরা দেখি যে এখানে যানবাহনের দীর্ঘ সারি, এবং সেটি আসলে ইসিবি চত্বর অতিক্রম করে আরো সামনে আমরা দেখেছি যে দীর্ঘ সারি চলে গিয়েছে। এবং সেটি শুধুমাত্র যে মোটরসাইকেলের সেটি নয়, গাড়ির ক্ষেত্রে আমরা দেখেছি অনেক গাড়ির চালক এরকম দাবি করেছেন যে তারা এলডিসি গ্রাজুয়েশনের সক্ষমতা অর্জন ও প্রস্তুত হওয়া এক বিষয় নয়। এই সরকার এমন সময় দায়িত্ব নিয়েছে যখন ব্যাংকিং সেক্টরের অবস্থা খুবই নাজুক। পুঁজিবাজার বলতে দেশে কিছু নেই, অর্থনৈতিক সূচক নিম্নমুখী। এমন সময় এলডিসি গ্রাজুয়েশন সম্ভব নয় বলে জানান বর্তমানে টিকে থাকাই কঠিন। আর্থিক খাতে তারল্য সংকট চরমে বেড়েছে দারিদ্র্য। এবং এলডিসি পর্যালোচনা সভায় এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে, আর এই প্রভাব পণ্যের দাম বাড়বে তা নিয়ে কোনো সন্দেহ নেই। সভায় জানানো হয় এলডিসি উত্তরণের জন্য বাংলাদেশ প্রস্তুত, তবে ট্রানজিশন প্রসেসের জন্য 3 বছর সময় বাড়ানো প্রয়োজন। আর এই প্রস্তাব যাচাই বাছাই করবে সিডিবি। জাতিসংঘের অধিবেশনেই উত্তর মিলবে। সম্প্রতি বিশ্বে নানা সংকট তৈরি হয়েছে। অর্থনীতিতে কোভিড মহামারী, রোহিঙ্গা সংকট, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইরান যুদ্ধের প্রভাব পড়ছে। অর্থনীতিবিদরা জানান 18% মানুষ নতুনভাবে দারিদ্র্য সীমার নিচে চলে গেছে। বেসরকারি বিনিয়োগ কমেছে। এলডিসি গ্রাজুয়েশনের সক্ষমতা অর্জন করা ও প্রস্তুত হওয়া এক জিনিস না। বাস্তবতা হচ্ছে অর্থনৈতিক সব সূচক নিচের দিকে যাচ্ছে। এমন সময়ে এলডিসি গ্রাজুয়েশন সম্ভব নয়। গ্রাজুয়েশন দূরে রাখুন, এখন টিকে থাকাই কঠিন। আর্থিক খাতের তারল্য সংকট চরমে, দারিদ্র্য বেড়েছে। আজ থেকে ব্যাংক লেনদেনের সময়